গাজায় বিস্ফোরণ ও গুলিতে ইসরায়েলের নতুন করে ৫ সেনা নিহত হয়েছে। চীনের গাজার উত্তরাঞ্চলে রাতভর অভিযান চালানোর সময় ইসরায়েলের ৫ সেনা নিহত হয়েছে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একের পর এক ফিলিস্তিনি আগ্রাসন চালিয়ে হত্যা করা হচ্ছে ফিলিস্তিনিদের। তবে এবার এই হামলা চালানোর সময় কিন্তু এবার উল্টো আইডিএফ এর ৫ সেনা কর্মকর্তা নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এই যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের মধ্যে ইসরায়েলি সেনাদের নিহত হওয়ার খবরও পাওয়া গেল। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও গাজা ইসরায়েলের হামলা থামেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দিবাগত রাত থেকে আজ ভোর পর্যন্ত গাজার দুটি স্থানে ইসরায়েলি হামলায় ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছে, গাজার উত্তরের বেইত হানুন এলাকায় অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। গাজা যুদ্ধের শুরুতে এই এলাকায় ইসরায়েলি সেনাদের অভিযান প্রধান লক্ষ্যবস্তুগুলোর একটি ছিল। সেখানে ফিলিস্তিনি যোদ্ধাদের পুনর্গঠন হওয়া ঠেকাতে ইসরায়েলি বড় বড় অভিযান চালানো যাচ্ছে। নাম প্রকাশ না করার সত্ত্বে এক কর্মকর্তা স্পষ্ট করে বলেন, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। হামলায় ২ সেনা গুরুতর আহত হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজা ইসরায়েলি তাণ্ডব শুরুর পর এ নিয়ে উপত্যকা ইসরায়েলি ৮৮৮ সেনা নিহত হয়েছে। সেই সাথে গাজা ২ সপ্তাহ আগেই সাজোয়া যান বিস্ফোরণে ইসরায়েলি ৭ সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের একটি সাজোয়া যানে বিস্ফোরণে ইসরায়েলি ৭ সেনা নিহত হয়েছিল। ফিলিস্তিনের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের একটি সাজোয়া যানে আগে থেকে বোমা পেতে রাখে ওই বিস্ফোরণও ঘটিয়েছিলেন। সেনা নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে দেওয়া এক বিবৃতি নেতা বলেন, সেনারা হামাসকে পরাজিত করা ও সব জিম্মিকে মুক্তি করার অভিযানে গিয়ে প্রাণ দিয়েছে, সারা শহীদ বলে আখ্যায়িত করেছে। তবে নেতানিয়াহু যে একজন খেলোয়াড় সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তারা একের পর এক গাজায় আরো হামলা চালিয়ে নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে। বিশেষ করে গাজায় যে ত্রাণ কেন্দ্রগুলো সেটাও এখন একটা মৃত্যু ফাঁদে পরিণত করছে নেতানিয়াহু বাহিনী। তারা স্পষ্ট করে একের পর এক বলছে যে কোনোভাবেই গাজায় হামলা থামাবে না এবং তিনি সমৃদ্ধ করে শপথ করেছেন যে কোনোভাবেই যার ভূমিও তারা দখলে দিতে দেবে না। এভাবেই তথ্য দিচ্ছে। এবার প্রকাশ পেল হত্যার তথ্য। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইসরায়েলের হামলায় ইরানের এখন পর্যন্ত ১,০০০ নিহতের সংখ্যা ছাড়ালো। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের নিহতের সংখ্যা অত্যন্ত ১,০৬০ জন বলে জানিয়েছে ইরান সরকার। এছাড়াও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ইরানের শহীদ ও প্রবীণদের বিষয়ক ফাউন্ডেশন প্রধান সাইদি ওয়াহাদি সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে এই তথ্য জানান। তিনি সতর্ক করে বলেন, গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় ১,১০০ পর্যন্ত পৌঁছাতে পারে নিহতের সংখ্যা। ১২ দিনে ইসরায়েলি বিমান হামলা, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস, সামরিক স্থাপনাকে গুড়িয়ে যাওয়া এবং পারমাণবিক স্থানগুলো ক্ষতিগ্রস্ত হলেও যুদ্ধ চলাকালে তেহরানে ধ্বংসযজ্ঞকে হালকাভাবে দেখানোর চেষ্টাও করে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে ধীরে ধীরে ইরানের ক্ষয়ক্ষতির মাত্রা স্বীকার করতে শুরু করে। তবে এখন কোনো আনুষ্ঠানিকভাবে হিসাব প্রকাশ পায়নি বা করেনি দেশটির সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি নিয়ে। তবে এখানে ইরান এতটা দুর্বল নয়। ইরানের পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলেও। তাদের তেল আবিব সহ হাইফা শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। এদিকে ইসরায়েল ছেড়ে কিন্তু অনেক ইসরায়েলিরা তাদের দেশ ছেড়ে পালাতেও শুরু করেছে, কারণ ইসরায়েল এখন আর বাসযোগ্য নয়। যদি ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্রের সহযোগিতায় কোনোভাবে ইরানে আবারও আক্রমণ চালায়, তাহলে টানা ২ বছরের যে হুঁশিয়ারি বার্তা দিল, কোনোভাবেই তারা ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করবে না। ২ বছর ক্ষেপণাস্ত্র ছুড়লেও তাদের মজুদ শেষ হবে না কমান্ডারের এমন বার্তা। কিভাবে তাদের ২ বছরের মজুদ করা ক্ষেপণাস্ত্র রয়েছে? সম্প্রতি ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা দাবি করেছে, ইরানের কাছে বর্তমানে ২ থেকে ২,৫০০ ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে ১২ দিনের সম্প্রতি সংঘাতের প্রেক্ষিতে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই সংখ্যা আগামী কয়েক বছরের কয়েক গুণ বেড়ে যাবে। তবে ইরান সরকার কখনো আনুষ্ঠানিকভাবে তাদের ক্ষেপণাস্ত্র মজুদের সঠিক সংখ্যা প্রকাশ করেনি। ফলে ইসরায়েলের দাবির গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় থেকে গেছে। এর মধ্যে এবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম তিনি স্পষ্ট করে দেশটির সামরিক সক্ষমতা নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন। তিনি ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যদি ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয়, তাহলে আমরা যদি ২ বছর ধরে প্রতিদিন তাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করি, তাহলে আমাদের মজুদ শেষ হবে না। এভাবে হুঁশিয়ারি বার্তা দেন এবং ইসরায়েলকে ধ্বংসের হুঁশিয়ারি বার্তা দেন তিনি।
জাব্বারি আরো স্পষ্ট করে হুঁশিয়ারি বার্তা দিয়ে জানান, ইরানের প্রতিরক্ষার প্রস্তুতি বর্তমানে সর্বোচ্চ স্তরে রয়েছে। তিনি আরো বলেন, আমাদের বেশিরভাগ প্রতিরক্ষা স্থাপনা এখনো জনসম্মুখে আসেনি। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রটির ঘাঁটি ও গোদামগুলো এতটাই বিশাল যে এগুলোর বড় অংশ এখনো প্রকাশ করা হয়নি। তিনি আরো সতর্ক করে বলেন, যদি ইহুদি শত্রু যুদ্ধ চালিয়ে যেতে আমাদের দেশে আক্রমণ করতে চায় তবে সেটি একটি দর্শনীয় দিন হবে, কারণ তখন আমাদের সেনাবাহিনী, আইআরজিসি, স্থল বিমান বাহিনী তাদের সমস্ত শক্তি নিয়ে মাঠে নামবে। 13 জুন ইসরায়েলের হামলার জবাবে অপারেশন টু প্রমিস 3 চালু করে ইরান। ওই অভিযানে তেহরান দাবি করে তারা প্রথমবারের মতো দুপল্লার ছিটজল ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে। কঠিন জ্বালানি ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্র দ্রুত উৎক্ষেপণযোগ্য হওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য অত্যন্ত কার্যকর। এছাড়াও ইরানের অস্ত্র ভাণ্ডারে রয়েছে হোভাইজা সহ নানা ধরনের আধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেগুলো সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার হয়েছে। আল জাজিরার সামরিক বিশ্লেষক স্পষ্ট করে বলেন, ইরান এখন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অর্জন করেছে, যা পশ্চিমা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিক্রিয়াকে তৈরি হয়েছে এবং এগুলো কার্যকারিতা ক্রমেই বাড়ছে, যে কারণে ইরান এখন এতটা শক্তিশালী। তারা কোনোভাবেই কাউকে ধারই ধারবে না। টানা 2 বছর ধরে তারা যদি ক্ষেপণাস্ত্র ছুড়ে তাও তাদের মজুদ শেষ হবে না। তাদের অস্ত্র ভাণ্ডার এতই বিশাল। এবার এমন হুঁশিয়ারির পর কিন্তু নড়েচড়ে বসেছে বিশ্বের পরাশক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের বিরুদ্ধে একাই লড়ে গেছে ইরান। ইরানের পাশে সরাসরি যুদ্ধের জন্য কেউ আগে আসেনি, অথচ ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করে গেলেও এই যুক্তরাষ্ট্র। এবার উঠে আসলো অবশেষে কিন্তু আফগানিস্তানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। কি কারণে সর্বোচ্চ নেতার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো? আফগানিস্তানের সর্বোচ্চ এই নেতা হিব্বাতুল্লাহ, তিনি স্পষ্ট করেই দেশটির অন্যতম একজন ব্যক্তিত্ব এবং দেশটির তালিবান সরকারের প্রধান বিচারপতি হাকিম হাক্কানির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। নেদারল্যান্ডসের হেগ ভিত্তিক আদালত এই পরোয়ানা জারি করে। এই বিবৃতিতে আইসিসি বলে তারা নারীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ করছে বলেও তদন্ত তাদের সন্দেহ। এখানে এমন তথ্য দিচ্ছে বা এমন গ্রেফতারি পরোয়ানা জারি করছে, অথচ ইসরায়েল যে গাজায় নিরীহ মানুষদের প্রতিনিয়ত হত্যা করছে সেখানে কি মানবতা বিরোধী নয়? এমন প্রশ্ন আপনাদের মাঝে ছেড়ে দিলাম। 2021 সালের পশ্চিমা সমর্থিত আশরাফ ঘানির সরকার উৎখাতের করে তালিবান যোদ্ধারা। এরপর নারীদের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বিদেশি নিয়ে আরোপ করে। তবে এই বিষয়গুলো এখনো প্রকাশ পায়নি, কারণ তারাও কিন্তু শিক্ষা দিচ্ছে। তালেবানদের মতোই শিক্ষা দিচ্ছে, মেয়েদেরও শিক্ষা দিচ্ছে। আফগানিস্তান বর্ণের 6ষ্ঠ শ্রেণীর পর মেয়েদের আর পড়ালেখার সুযোগ নেই। এই বিষয়টির সত্যতা নেই, তবে অনেকেই বিষয়গুলো বলছে তাদেরকে অন্যভাবে আলাদাভাবে পড়ানো হয়। এর বাইরে তাদের মুখ ঢাকা, বোরকা পরার বাধ্যবাধকতা রয়েছে। তারা অপরিচিত পুরুষদের দিকেও নারীরা তাকাতে পারবে না, এমন কিছু নির্দেশও রয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগ, তালেবানের কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে, তবে এসব বিধিনিষেধে তারা বিশেষ করে নারীদের লক্ষ্য করে আরোপ করেছে, যার মাধ্যমে নারীদের অধিকার ও স্বাধীনতার খর্ব করা হয়েছে এমন দাবি করা হয়। কিন্তু এখন কথা হচ্ছে, এই সামান্য বিষয়ের জন্য যদি এখন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, তাহলে আচ্ছা নির্বিচারে যে নিরীহ মানুষদের হত্যা করছে তার বিচার কারা করবে? তাদেরকে কেন এখনো গ্রেফতারের আওতায় আনা হচ্ছে না? এই সকল বিষয় কিন্তু এখন সকলে প্রশ্ন ছুটতে পারে। আফগানের সর্বোচ্চ নেতার তার বিরুদ্ধে এই কারণেই কিন্তু একটি মামলা হয়েছে। এই মামলার এখন কি হবে সেই বিষয়গুলো হয়তো সময় গেলেই বোঝা যাবে। তবে আফগানিস্তানের যে বর্তমান ক্ষমতা তাদেরকে কিন্তু সাধারণ জনগণ মেনে নিয়েছে এবং বিশেষ করে গাঁজা চাষও হচ্ছিল, সেগুলো কিন্তু চাষও এখন বন্ধ করে দিতে বাধ্য করেছে এই আফগান সরকার। তাদের বর্তমান এখন তাদের যেই টাকার মান সেটাও কিন্তু অনেক বাড়তে শুরু করেছে। এই আফগানিস্তান স্পষ্ট করেই পুরো আমেরিকাকে নাড়িয়ে দিয়েছে, আমেরিকান ঘাঁটিগুলোকে সরিয়ে দিতে বাধ্য করেছে। আপনারা দেখেছেন কিভাবে প্লেনের পাখা ধরেও সেখান থেকে পালিয়ে গেছে, অর্থাৎ আফগানিস্তান থেকে পালানোর হিড়িক লেগে গেছিল।